জুলাই বাংলা ব্লকেডে উত্তাল ছিল সারা দেশ। ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে রাস্তায় শিক্ষার্থীরা অনড় দাবি আদায়ে। দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর ব্লকেট করা শুরু করি। ছাত্রলীগের যেই রক্তচক্ষু সেটা উপেক্ষা করেই সবাই আসলে ব্লকেট কর্মসূচিটা সফলভাবে পালন করছে। জাতীয় নিরাপত্তা জোরদার করতে গণতন্ত্রে ফিরতে হবে বলেন মির্জা ফখরুল। সশস্ত্র বাহিনী ও যুব সমাজকে শক্তিশালী করার তাগিদ। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সীমান্তে আগ্রাসন না মানার হুঁশিয়ারি। ব্যাংক-বেইসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ শিক্ষক কর্মচারীদের জীবন। অবসর ভাতা পেতে প্রতি লাখে দিতে হয় 10,000 টাকা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা এক সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক হচ্ছে কারাগার। ঘরে বসেই বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনের পাঠানো খরচের টাকা। সহায়তায় ই কোম্পানি। ঝালকাঠির প্রাচীন জনপদ কীর্তিপাশা সংরক্ষণের অভাবে বিলীন হবার পথে। রাজপ্রাসাদটি সংরক্ষণের দাবি পর্যটক ও ইতিহাসবিদদের। এবং এশিয়ান কাপের বাছাই পর্বের সফল মিশন শেষে দেশে ফিরল নারী ফুটবল দল। মধ্যরাতে আফিদা ঋতুপর্ণাদের বর্ণিল সংবর্ধনায় বাফুফে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। কুষ্টিয়ার বুকে এক টুকরো নেপাল। মিলপাড়ায় বসবাস করছে 20 নেপালি পরিবার। এলাকাটিও পরিচিত নেপালি পাড়া নামে। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। সংবাদ শুরু করব উত্তাল জুলাইয়ের স্মৃতিচারণে। ঠিক 1 বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকে সারা দেশে শিক্ষার্থীরা পালন করেন বাংলা ব্লকেট। যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সেদিন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করায় স্থবির হয়ে পড়ে রাজধানী সহ পুরো দেশ। জুলাইয়ের ব্লকেডের দিনগুলো কেমন ছিল তা জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত কর্মসূচি বাংলা ব্লকেট। 6 দিনের টানা অবরোধ তুলে নিয়ে 2024-এর 6 জুলাই বাংলা ব্লকেটের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আসে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। সারা বাংলাদেশ অবরোধ করার পরিকল্পনা থেকেই 7 জুলাই থেকে শুরু হয় এ কর্মসূচি। শুধু শাহবাগ মোড় নয়, সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নেমে আসে। বন্ধ করে দেয় যান চলাচল। প্রায় জুলাইয়ের প্রথম 1 তারিখ থেকেই 5 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি, মাঠের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপরেও দেখতে পাচ্ছিলাম যে কোনোভাবেই সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না। তখন আসলে আমরা বাধ্য হই শাহবাগ ব্লকেট করার জন্য, এবং এরপরে আস্তে আস্তে এই ব্লকেটের ব্যাপ্তিও আস্তে আস্তে বাড়তে থাকে। যে আমরা শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকা শহর ব্লকেট করা শুরু করি, এবং এরপর আমরা ঘোষণা দেই যে আসলে সারা বাংলাদেশে আমরা ব্লকেট পালন করব। ছাত্রলীগের যেই রক্তচক্ষু সেটা উপেক্ষা করেই সবাই আসলে ব্লকেট কর্মসূচিটা সফলভাবে পালন করছে। ব্লকেটের দিনগুলো স্মরণ করে শিক্ষার্থীরা বলেন, জনভোগান্তি হবে জানা সত্ত্বেও যৌক্তিক দাবির জন্য অনড় ছিলেন তারা। কারণ বাজারে মাইকে বলেছিলাম যে এখানে অপেক্ষমান যারা আছেন সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমরা আজকে হয়তো এখানে একটি ক্ষুদ্র দাবি নিয়ে এসেছি, যে দাবিটি হয়তো আমরা এখন ফেস করছি। আপনাদের সন্তান যখন বড় হবে তখন আপনারাও একই দাবিতে হয়তো বা আপনাদের রাস্তা দাঁড়াতে হবে। সুতরাং বারংবার নয়, আমরা একটিবারই এই আন্দোলনকে সামনের দিকে নিতে চাই। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ব্লক করায় স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। এমনকি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কারে দাবি আদায়ের জন্য ক্ষমতাসীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে বাংলা ব্লকেটের মতো অভিন্ন কর্মসূচি লেখা থাকবে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাতায়। তারা জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ।
ইসলামী দেশগুলোর এনজিওদের সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে মুসলিম বিশ্বের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন এনজিও নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়নের মাধ্যমে গরিবদের সহায়তা করা যায়। তিনি তরুণদের সামাজিক উদ্যোক্তা হতে উৎসাহ দেন। তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের রোববারের এই সংলাপে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। আর জনগণের ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ হওয়ারও তাগিদ দেওয়া হয়। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জাতীয় স্বার্থে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে অভ্যন্তরীণ ঐক্য অপরিহার্য। সেই লক্ষ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনার আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। আলোচনায় উঠে আসে জাতীয় নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনী এবং যুব সমাজকে শক্তিশালী করার প্রসঙ্গ। বক্তারা বলেন, এজন্য দরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। সেনাবাহিনীকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে, অনেক বেশি দূরদর্শী হতে হবে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে ডিপলিটিসাইজ করতে হবে। আমাদেরকে জাতীয় ঐক্যের স্বার্থে একটা সেটেলমেন্টে যেতে হবে। আমাদের যদি মডার্নাইজ করতে হয় আমাদের মিলিটারিকে যদি এম্পাওয়ার করতে হয় তাহলে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা দরকার। জাতীয় নিরাপত্তা জোরদার করতে হলে আগে গণতন্ত্রে ফিরতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকেও শক্তিশালী করতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে। এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরি হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। একটি মহল বিএনপির সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয়। এ সময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি হয়, তেমনি নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়ে পড়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর গুলশান কার্যালয়ে সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান ও বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিএনপি সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। ঐকমত্যের বিভিন্ন ইস্যুও তুলে ধরেন তিনি। উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। এরপরও বিশেষ মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না।
ইভিএম এর মতো ব্যর্থ প্রকল্পের উদাহরণ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির মতো নতুন ধারণা এনে নির্বাচন ব্যবস্থাকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনার কারো? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যের বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয় বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতারা। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বর্তমানে দেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা দেশে ফিরেছেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেল 27 জুন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানান। পরে দেশটির পুলিশ প্রধান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আটক সবাই মালয়েশিয়ার কারখানা নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন, যার মধ্যে 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি বলেন, আগে জঙ্গি থাকার কথা শোনা গেলেও গেল 10 মাসে তাদের কোনো অস্তিত্ব মিলেনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? মালয়েশিয়া ফেরত 3 বাংলাদেশি জঙ্গি নয় উল্লেখ করে উপদেষ্টা জানান, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে তা কেটে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সূচনের রিপোর্ট। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, তারপর নির্বাচন, এই দাবিকে সামনে রেখে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। মাসব্যাপী কর্মসূচির 6ষ্ঠ দিনে রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পথসভা করেন দলটির নেতাকর্মীরা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপ্লবীরা ঘুমাবে না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের এই যাত্রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না, করা হবে লং মার্চ। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার উল্লেখ করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে তা আর পুরনো সিস্টেমে চলতে পারে না। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে।
বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। সোমবার জুলাই পদযাত্রা পৌঁছাবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। প্লট বরাদ্দে দুর্নীতির ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ ২৩ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের স্বাক্ষর করা এই গেজেট প্রকাশ করে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস। আগামী ২০ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। উক্ত তারিখে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। এই তালিকায় রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাধওয়ান মুজিব সিদ্দিক ববি সহ আওয়ামী লীগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। সোমবার বিচারিক আদালতে সোপর্দ করা হবে তাকে। এর আগে গত ২০ জুন নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। ওই সমাবেশের পর তার ব্যবসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। ঘুষ ছাড়া অবসর ভাতাই মেলে না শিক্ষক কর্মচারীদের। আশায় বছরের পর বছর ঘুরে পরপারে পাড়ি দিয়েছেন অনেক শিক্ষক। এখন সন্তানকেও বছরের পর বছর ঘুরতে হচ্ছে সেই সরকারি ভাতার আশায়। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য দুর্বিষহ হয়ে উঠেছে সারা দেশের প্রায় ১.৫ লাখ শিক্ষক কর্মচারীর জীবন। তবে লাখ প্রতি ১০,০০০ টাকা করে ঘুষ দিলেই মেলে শিক্ষকদের অবসর ভাতার পাওয়ার নিশ্চয়তা। অঞ্জন বর্মনের ছবিতে শাহাদাত নিশাত রিপোর্ট। অবসর ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ২০১৯ সালে শিক্ষক পিতা মৃত্যুবরণ করলে এখন সন্তানও ঘুরছেন ৬ বছর ধরে। তবুও মিলছে না মৃত শিক্ষক পিতার অবসর ভাতাটুকু। অক্টোবরের ৪ তারিখ মারা গেছে, ২১ জমা দিচ্ছে। এই পর্যন্ত আমি কোনো কিছু এর কাছ থেকে কোনো কিছু পাই নাই, এর কাছ থেকে কোনো হেল্প পাই নাই, কোনো কিছু পাই নাই। আসলে কথা বলার মতন সুযোগ এরা দেয় না। জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক ষাটোদ্দ SM ইজ্জাতুল্লাহ নেত্রকোনার এক মাদ্রাসার প্রধান শিক্ষকের চাকরি শেষে ৫ বছর ধরে অপেক্ষায় অবসরকালীন ভাতার জন্য। মেয়ের বিয়ে সামনে, তবুও মিলছে না ভাতার টাকা, বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আমাদের অবসর ভাতার অফিসে আসার পরে মনে হচ্ছে যে আমরা একজন বোকা, আমরা কিছুই জানি না, আমাদের কোনো মূল্য নেই। সরকারি প্রতিষ্ঠানের এই শিক্ষকদের সামান্য অবসর ভাতাটুকুও পেতেই বুক ভরা হাপিত্যবশ। বছরের পর বছর ঘুরেও রাজধানীর নীলক্ষেত ব্যানবেস থেকে পাচ্ছে না অবসর ভাতা। কেউ ৫ বছর, কেউ বা তারও অধিক সময় ধরে ধর্ণা দিলেও মেলে না সামান্য প্রাপ্যটুকু। আমার ৭,৪১,০০০ টাকা আজ থেকে আরও ১ বছর আগে আয়াত চেক করছি, চেক করার পরে বলছে যে আপনি টাকাটা শীঘ্রই পাই দেবেন। এই শীঘ্রই পাইতে এই পর্যন্ত। শুধু কি তাই, অনেকের তো অভিযোগ টাকা দিলেই আগে পাওয়া যায় এসব অবসর ভাতা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে ২০% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা ১ সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। পুরো দুর্নীতি সেক্টরের ভিতরে, মানে আমার পিছিয়ে লোকে টাকা পায়, টাকা দিলে কাজে নিলে হয় না। এদিকে গেল ৮ মে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্য পেনশনের চেক যথাসময় না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগে অভিযান চালায় দুদক। অপেক্ষমান আবেদনের রেকর্ডপত্র যাচাই করে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং হয়রানির প্রাথমিক সত্যতাও পায় দুদক। অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২ দপ্তরে অনিষ্পন্ন রয়েছে ৮৯,৬০০ অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন, যার মধ্যে শুধু অবসর সুবিধা বোর্ডের আওতায় পড়ে আছে প্রায় ৪৪,৫০০ আবেদন।
নিয়ম আর অনিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে কবে এমন ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা, সেসব প্রশ্নের মুখোমুখি অবসর সুবিধা বোর্ডের পরিচালক মোহাম্মদ জাফর আহমেদ। জানান, আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন নাকি ৫,২৮৫ কোটি টাকা, কিন্তু সেই তুলনায় নেই অর্থ। একজন শিক্ষক তার সমগ্র কর্মজীবনে যে পরিমাণ চাঁদা দেন, ওনাকে পরিশোধ করতে হয় প্রায় তার ডাবল টাকা পরিশোধ করতে হয়। তো এখন আমি প্রতি মাসে যে পরিমাণ চাঁদা পাই, শিক্ষকদের অবসরভোগীদের আবেদন অনুযায়ী আমার প্রতি মাসে ঘাটতি থাকে প্রায় 50 কোটি টাকা। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ২,০০০ কোটি টাকা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২০০ কোটি টাকা বন্ড হিসেবে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন সময় একটু থোক বরাদ্দ দিয়ে থাকে ঘাটতি, তবে সেটা পর্যাপ্ত না। অবসর ভাতার অপেক্ষায় থাকা শিক্ষকদের প্রত্যাশা, অচিরেই সমাধান হবে তাদের এই চিরচেনা দুঃখের। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। এবার ঘরে বসেই অনলাইন সিস্টেমে বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনের পাঠানো কারাবন্দির খরচের টাকা। এই কোম্পানির সহায়তায় এই পদ্ধতি দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এর মাধ্যমে কারাভ্যন্তরে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে বলেও জানান তিনি। দেশের ৭০টি কারাগারে বন্দী রয়েছেন প্রায় ৭৫,০০০। এদের কেউ অপরাধ করে, আবার কেউ বা ষড়যন্ত্রের শিকার হয়ে আটক রয়েছেন। চার দেয়ালের ভেতরে বন্দিকালীন প্রিজন্স ক্যাশ বা পিসি কার্ডের মাধ্যমে বর্তমানে বন্দীকে হাত খরচের টাকা পাঠানোর সুযোগ রয়েছে, যেখানে বন্দীদের স্বজনরা কারাগারের সশরীরে এসে টাকা পাঠান বন্দীদের। তবে অভিযোগ রয়েছে, বন্দির কাছে পিসি পদ্ধতিতে অর্থ পাঠাতে কোনো রকম নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ না থাকায় জমা অর্থ দিয়ে কারা অভ্যন্তরে নানা অপরাধ সংঘটিত করতেন কিছু বন্দী। এতে জড়িত হতে দেখা যায় কারা কর্মকর্তা কর্মচারীদেরকেও। বন্দির স্বজনদের দুর্ভোগ লাঘব ও কারা অভ্যন্তরীণ দুর্নীতি ঠেকাতে এবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনলাইনে বন্দির কাছে পৌঁছে যাবে স্বজনদের টাকা। অর্থ পাঠানোর পরিমাণ থাকবে প্রতি মাসে নির্দিষ্ট। নিয়মিত পাঠানো অর্থ খরচের খাতও মনিটরিং করা হবে। ইমানি পদ্ধতির সহায়তায় এই উদ্যোগ দ্রুত কার্যকর হওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তথ্য সঠিক যে আমরা যেভাবে করছি এটা ম্যানুয়াল, এবং এই ম্যানুয়াল পদ্ধতি আসলে ট্রেস করা, ট্র্যাক করা অথবা সর্বোচ্চ অথবা সিলিং অথবা এগুলো খুবই কঠিন, এবং এটা সব জায়গায় সামঞ্জস্যপূর্ণ থাকে না, এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়। যে কারণে আমরা এখন তথ্য নির্ভর একটা ম্যানেজমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে বন্দীদের এই টাকাগুলো পিসি ক্যাশটা অটোমেটেড অথবা ই ওয়ালেট টাইপের একটা থাকবে, অর্থাৎ জেলখানার ভিতরে কোনো ক্যাশ লেনদেন হবে না। ওনারা সম্পূর্ণ এটা ক্যাশ ফ্রি একটা এনভায়রনমেন্ট থাকবে। পিসি ক্যাশের মাধ্যমে অনেক দেখা যায় অনিয়মতান্ত্রিকতার সাথে জড়িয়ে পড়ে। সো এটা যাতে মনিটরিং হয়, প্লাস হচ্ছে সর্বোচ্চ লিমিট আমরা সেট করে দিব, এবং সর্বোচ্চ অ্যাট এ টাইম লিমিট এবং মান্থলি এক্সপেন্ডিচার লিমিট দুইটাই আমরা সেট করে দেবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে স্বজনরা ভোগান্তি ছাড়া ঘরে বসে বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবেন বন্দীদের। টাকা পাঠানোর পর নিশ্চয়তা হিসেবে স্বজনদের দেয়া হবে খুদে বার্তা। এতে সশরীরে কারাগারে যেতে হবে না বন্দীর স্বজনদেরকেও, ফলে কমবে সময়ের অপচয় ও ভোগান্তি। বন্দীরা যাতে এই পিসি ক্যাশটা মেনটেন করতে পারে, এবং তখন এটা হলে এটা বাইরে থেকে যদি টাকা ভরার জন্য আত্মীয় স্বজনকে আর এখানে এসে টাকা দিতে হবে না। ওনারা অনলাইন অথবা ওই যে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো রকমের যারা ই ওয়ালেট নিয়ে কাজ করেন, ইন্টারনেট ব্যাংকিং টাইপের ফ্যাসিলিটিস নিয়ে কাজ করেন, তাদের সাথেই আমরা কোলাবোরেশন করবো। ওনারা যে বেসিক্যালি টাকাটা খরচ করেন ক্যান্টিন এবং অন্যান্য খাতে, তো ওইখানকার সাথে সম্পর্কযুক্ত। সো ওইটাও অটোমেশনের মধ্যে আসলে তখন ওনাদের এই টাকাটা যখন অটোমেটিক যখন একটা ম্যানেজমেন্টের মধ্যে চলে আসবে, আমি আশা করি যে এই রিলেটেড সমস্যাগুলো অনেক ক্ষেত্রে দূরীভূত হবে। এর ফলে অনলাইনে হবে কারা অভ্যন্তরে অর্থ খরচের মনিটরিং, ফলে অবৈধ লেনদেনের পথ বন্ধ হবে। সেই সাথে টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরাপত্তা বাড়বে বলে আশা কারা কর্তৃপক্ষের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। আজ সোমবার থেকে টার্মিনাল পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি। রোববার দীর্ঘ 17 বছর পর সাইফ বায়োটেকের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিতর্কিত সাইফ পাওয়ারটেকের সঙ্গে আর চুক্তি করছে না বন্দর কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বেজেছে বন্দরের এনসিটি টার্মিনালে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় রাজত্বে থাকা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের। এনসিটি থেকে সাইফ পাওয়ারটেককে সরিয়ে দেওয়ার বিষয়টি আগে চূড়ান্ত হয়। প্রথমে বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনালটি পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে সরকার নৌবাহিনীকে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। কুষ্টিয়ার মিলপাড়ায় বসবাস করছে নেপালের 20টি পরিবার। পূর্বপুরুষ নেপালি হলেও তারা কথা বলেন বাংলা ভাষায়। পুরো নেপালি সংস্কৃতির ধারক বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি নেপালি পাড়া নামে পরিচিত। এ যেন কুষ্টিয়ার বুকে এক খণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলেমিশে একাকার। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। 1908 সালে এখানে কাজের সুবাদে বাংলাদেশে আসেন নেপালের 50টি পরিবার। কালের বিবর্তনে মিলটি বন্ধ হয়ে গেলে অনেকেই চলে যান নিজ দেশে। তবে এখনো শহরের মিলপাড়া এলাকায় বসবাস করছে নেপালের 20টি পরিবার। সম্প্রদায়ে নেপালি হলেও কথা বলেন বাংলা ভাষায়, ধারণ করেন নেপালের কৃষ্টি কালচার ও সংস্কৃতিকে। আমার বাপ দাদা আসছিল সেই 35-40 সালের ওইদিকে নেপাল থেকে চাকরির জন্য এখানে আসছিল আর কি। তখন তো আর এই আপনি বর্ডার ছিল না। নেপালে ফিরে যাওয়া আছে, আত্মীয় স্বজন আছে ডাকে, কিন্তু এই পরিবেশে আমরা মানুষ হয়েছি, ওখানে যায় আর আমাদের অ্যাডজাস্ট করা খুব মুশকিল হবে। একসাথে মিলেমিশে থাকি, বাংলায় সব কথা বলি আমরা। নেপালি হলে ওদের সাথে মিশ করে আমরা বর্তমানে চলি, যেহেতু আমরা এদেশে আজ বাস করছি, বাপদাদা সব চলে গেছে। এখন তো এরাই বাঙালি হলে বাঙালি, নেপালি হলে নেপালি। এ পল্লীর মানুষগুলো শিক্ষিত সবল, খেলাধুলায়ও পারদর্শী। পূর্বপুরুষদের অনেকে মৃত্যুবরণ করলেও বাংলাদেশ ছেড়ে যাননি এই পরিবারগুলো। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে হয়েছেন এদেশের নাগরিকও। দাদু দিদারা এখানে আসছিল, আর আমার একটা ইচ্ছা যাতে দলে ভালো খেলার, ভালো কিছু করার। রমজান মাসে আমাদের ইফতারি বাটা হয়, আমরা তো সাদের গ্রহণ করি, ভেদাভেদ নাই ভাই, আমরা সবার সাথে ঈদ উদযাপন করি। হয়ে গেছে আমার এই দেশ ছাড়া আমার কোনো ভালো লাগে না, এবং আমার নিজের দেশে গেলে আমার ভালো লাগবে না। আমরা এখন এখানে বসবাস করি, ভালোই আছি, ভালোই থাকি, এখন কোনো সমস্যা হয় না। কৃষ্টি কালচারে নেপালি সংস্কৃতির ধারক বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি। পরিচিতি পেয়েছে নেপালি পাড়া নামে। এ যেন কুষ্টিয়ার বুকে একখণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলেমিশে একাকার। এরকম নেপালি আশেপাশে যা আছে সবাই নিজেরা যেরকম চলি ঠিক ওরকম ভাবেই তারাও চলে। আপন পর বলে দেখা যাচ্ছে ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বলে ভেদাভেদ নাই। ওদের সঙ্গে কথাবার্তা বলে বেশ আরামে লাগে, বেশ কোনো অসুবিধা হয় না যে একটা কথা আমি বুঝতে পারবো না, সে ধরনের কোনো কিছু নাই। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করাই নেপালিরা জড়িয়েছেন বাঙালিপনায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে আর ফিরে যেতে চান না নিজ দেশ নেপালে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঝালকাঠির প্রাচীন জনপদ কীর্তিপাশা ব্রিটিশ সরকারের কাছ থেকে জলাশয় ও বনভূমির তালুক নিয়ে জমিদারি স্থাপন করেন রাজা কৃষ্ণ কুমার সেন। কালের বিবর্তনে নেই সেই জমিদারি কিংবা জমিদার, দাঁড়িয়েছে শুধু প্রাসাদটি। তবে সেই চিহ্ন ও জমিদার বাড়ির হতশ্রী অবস্থা দেখে হতাশ পর্যটক ও ইতিহাসবিদরাও। পুরা কীর্তিটি সংরক্ষণের দাবি তাদের। শাকিল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আপন উপু। খসে পড়া চুনসুরকি, শেওলা জমা দেয়াল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আগাছা আর লতাগুল্ম, বেহাল এই বাড়ির মাঝেই লুকিয়ে আছে কীর্তিপাশার ইতিহাস। প্রাসাদটির প্রতিটা কোণা কাঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সব ঐতিহাসিক গল্প। 18 শতকের কোনো এক সময় রায়কাঠির রাজা পুরস্কার হিসেবে কীর্তিপাশার তালুক দেন কৃষ্ণ কুমার সেনকে। পরে তিনি তালুক ভাগ করে দেন দুই ছেলে রাজারাম সেন ও কাশিরাম সেনের মধ্যে।
রাজারামের 10% অংশ বড় হিস্সা এবং কাশিরামের 6% অংশ ছোট হিস্সা নামে পরিচিতি পায়। ছোট হিস্সা অনেক আগেই মিলিয়েছে কালের গর্ভে, আর বড় হিস্সার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে বিশাল প্রাসাদ। টিকে আছে প্রাচীন দুর্গা মন্দির, নাট মন্দির, হলঘর, ছোট মন্দির ও শানবাঁধানো পুকুর। অক্ষত থাকা ভবনের একটি অংশে প্রতিষ্ঠা করা হয়েছে কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রাসাদের পাশে আছে একটি সতীদাহ মন্দিরও। এর সৃষ্টির পেছনে রয়েছে এক করুণ ইতিহাস। ব্রিটিশ শাসনের শেষ সময়ে জমিদার পুত্র রাজকুমারকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। অনেকের সঙ্গে ষড়যন্ত্রে তার স্ত্রী হরসুন্দরীর নাম উঠে আসে। নিজেকে নির্দোষ প্রমাণে হরসুন্দরী স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার পণ করেন। খবর পেয়ে বরিশাল থেকে ম্যাজিস্ট্রেট চলে আসেন জমিদার বাড়ির শ্মশানে, কিন্তু চেষ্টা করেও ওই ম্যাজিস্ট্রেট হরসুন্দরীকে আটকাতে পারেননি। শাড়ি গহনা আর মাথার সিঁদুর পরেই স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়ে সহমরণে যান সতীনারী হরসুন্দরী। সহমরণের সেই সমাধিটি আজও সেদিনের সাক্ষী হয়ে আছে। জমিদারি যে তাদের ছিল, এটা অবশ্যই বরিশালের প্রত্নতাত্ত্বিক যে সামান্য কিছু নিদর্শন এখনো টিকে আছে, এটা তার অন্যতম। এবং মনে করি প্রাচীনকালের সঙ্গে যে যোগাযোগের যে মাধ্যমটা, এটা একটা নিদর্শন হিসেবে এটা থাকতে পারে। সেইটাকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। বরিশালের ভাসমান পেয়ারা বাজার থেকে 10 কিলোমিটার দূরে কীর্তিপাশা জমিদার বাড়ি। দূর দূরান্ত থেকে ইতিহাসের রস আস্বাদনে এই জমিদার বাড়িতে ছুটে আসেন পর্যটকরা। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে হাজারো দর্শনার্থী আসেন এই অঞ্চলে। বেহাল জমিদার বাড়িটি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি পর্যটকদের। এই যে জরাজীর্ণ ভবন, এটাকে আসলে সংস্কার করা দরকার। আমরা এই স্কুলে পড়াশোনার সাথে সাথে এই যে রাজবাড়ির উপভোগটাও করি, কিন্তু আমাদের এখানে এই যে এখনো এই যে ইটগুলো ড্যামেজ হয়ে পড়ে যায়, তারপরে সেই সৌন্দর্যটা নাই, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় না। আমি চাই এটা মানে যাতে আরো সুন্দর করে একটা উপস্থাপন করতে পারে। এই জায়গাটা যদি আরো একটু যদি সুন্দর করে তোলা যায়, তাহলে অনেক মানুষ আসে, তাহলে এখানে আনন্দ পাবে, তাদেরও ভালো লাগবে যে রাজবাড়িটা অনেক সুন্দর হয়েছে। রাজবাড়ি দেখতে আসছি, রাজবাড়ির ইটগুলো যেভাবে ক্ষয়ে পড়ছে, তার ইতিহাসগুলো সেভাবে ক্ষয়ে যাচ্ছে, তাই রাজবাড়িটা সংস্কার করা দরকার আর কি। জেলা প্রশাসন বলছে সংস্কার আর সংরক্ষণে চেষ্টা চলছে। আমরা এটা সংস্কারের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরাবর অলরেডি পত্র লিখেছি। এছাড়াও জমিদার বাড়ির জমি নিয়েও কিছু মামলা মোকদ্দমা আছে, সেই মামলা মোকদ্দমা আমরা নিষ্পত্তি করার জন্য আদালতে প্রতিদ্বন্দ্বিতা করছি। জমিদার বাড়ির সম্পত্তি মূলত 25 একর জমিতে, তবে বর্তমানে 12 একর জমি স্কুল কর্তৃপক্ষের অধীনে আছে। উল্লেখযোগ্য অংশই বেদখল। নিউজ ডেস্ক, দেশ টিভি।